ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও ৪ প্রার্থী। সোমবার বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এ নিয়ে শুনানি হতে পারে। মামলা করা বিএনপির ৪ প্রার্থীরা হলেন কুড়িগ্রাম ২ আসনের সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর ৪-এর এমদাদুল হক ভরসা, রংপুর ৬ আসনের সাইফুল ইসলাম ও রাজশাহী ১ আসনের শরীফ উদ্দিন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থী হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন। তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, নির্বাচনের পরপরই এ ধরনের মামলা প্রতি নির্বাচন, শুধু এটি না, অন্যান্য স্থানীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনের পরে এরকম হয়ে থাকে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ফল ঘোষণার পরপরই কিন্তু পরাজিত প্রার্থী বিভিন্ন জায়গা থেকে তারা তাদের অভিযোগগুলো তুলে ধরেন, বিভিন্ন কারচুপির অভিযোগ। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে যেসব জায়গায় খুব কম ব্যবধান, অর্থাৎ ৫,০০০-এর কম ব্যবধান সেগুলোতে সবচেয়ে বেশি অভিযোগ এসছে। বিএনপির দিক থেকেও যেমন অভিযোগ উঠছে, জামাতের দিক থেকেও অভিযোগ উঠেছে। এবং শুধু ব্যক্তি পর্যায়ে, প্রার্থী পর্যায়ে নয়, এটি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতারাও কথা বলেছেন। তো আমরা দেখেছি যে নির্বাচনের পরের থেকেই গত ২-৩ সপ্তাহ কিন্তু এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ছিল, বিভিন্ন মঞ্চে তারা কথা বলেছেন। কিন্তু এখন এসে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি যখন নির্বাচনী ট্রাইব্যুনাল করে দেন, অর্থাৎ একজন বিচারপতিকে, এটি একক বেঞ্চ, বিচারপতি জাকির হোসেন তার নেতৃত্বে যখন একটি বেঞ্চ গঠন করে দেন, সেখানে কিন্তু সবাই মামলা করছে। এখানে একটা বিষয়, এই মামলাগুলো আগে হতো ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা কোর্টগুলো পর্যায়ের আদালতে, সেখানে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হতো। সেই আদালত হয়ে সেখানকার বিচারিক কার্যক্রম শেষে এরপরে আবার হাইকোর্টে আসতো, হাইকোর্ট হয়ে দেন চেম্বার জাজ হয়ে তারপরে সুপ্রিম কোর্টে যেত। এই যে একটা বিশাল প্রক্রিয়া, অর্থাৎ একটু সময় ক্ষেপণ হতো এই জায়গাটিতে, যার কারণে অনেকে মামলা করতে বা মামলার পরে প্রার্থীরা এই মামলা চালাতে আগ্রহ হারিয়ে ফেলতেন। সেই জায়গায় বিচারিক প্রক্রিয়াকে যাতে দ্রুত করা যায় সেটি করতে যেটি করা হয়েছে, পুরো জেলা পর্যায়ের যেই ট্রাইব্যুনাল যেটি ছিল আগে, সেটিকে পুরো বাদ দিয়ে ৩ স্তর থেকে ২ স্তরে আনা হয়েছে। অর্থাৎ এখন সরাসরি নির্বাচনী মামলাগুলো হাইকোর্টে হচ্ছে, হাইকোর্টের যে নির্বাচনী ট্রাইব্যুনাল। অর্থাৎ এখানে একটা বিরাট জায়গা কিন্তু, অর্থাৎ সময় ক্ষেপণের একটা অনেক বড় একটা অংশ কিন্তু কমে গেল। তো যাই হোক, এখন যারা এই মামলাগুলোতে এসছেন, এখন পর্যন্ত আপনি খানিকটা খবরে বলছিলেন যে আজকে আরও ৪ জন মামলা করেছেন। এবং এই মামলার যেই শুনানিগুলো হয়, প্রাথমিক শুনানিতে যেটি হয়, আদালত এটি গ্রহণ করেন। এবং গ্রহণ করার পরে প্রথমত যেই সমস্ত আসনগুলো নিয়ে মামলা হয়, অর্থাৎ পরাজিত প্রার্থীরা যে অভিযোগ করেন, সেই আসনগুলোর ব্যালট পেপার বা রেজাল্ট শিট সহ নির্বাচন সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, সেগুলো নির্বাচন কমিশনকে গুরুত্ব দিয়ে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। এখানে একটা বিষয়, নির্বাচন কমিশনে কিন্তু সকল আসনের ব্যালট সহ সবকিছুই সংরক্ষিত থাকে, কারণ যে কোনো সময় যে কোনো আসন নিয়ে এরকম সিদ্ধান্ত বা আদালতে অনেকে যেতে পারেন। তারপরও আদালত এই আসনগুলোর কথা বিশেষ করে নির্বাচন কমিশনকে আলাদাভাবে আদেশ দিয়ে থাকেন যে এগুলো সংরক্ষণ করার জন্য। এবং একই সাথে যিনি আদালতে আসছেন পরাজিত প্রার্থী, তিনি কিন্তু একই সাথে প্রতিপক্ষ, অর্থাৎ সেখানে অন্য যারা তার প্রতিপক্ষ ছিলেন, যিনি জিতেছেন এবং যারা জেতেননি, সেই সমস্ত প্রার্থীদেরকেও নোটিশ করা হয়। একই সাথে নির্বাচন কমিশনকেও পক্ষভুক্ত করা হয়। এবং এই মামলাগুলোর প্রাথমিক শুনানি শেষে পরে আরেকটা তারিখ দেওয়া হয়। এইভাবে তারিখ দেওয়ার দিনগুলোতে প্রতিপক্ষ যারা আছে তারা এগুলোর জবাব দেন, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে। এইভাবে আস্তে আস্তে করে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলে। সেখানে সাক্ষ্য আসবে এবং সাক্ষ্য গ্রহণ শেষে এটার আবার যেটা আর্গুমেন্ট হয়, সেই আর্গুমেন্টের পর্যায়ে যাবে, ইস্যু ফ্রেম হবে। এইভাবে অর্থাৎ বিচারিক কার্যক্রম অন্যান্য মামলার যেরকম হয়, এই মামলাগুলো ঠিক একইভাবেই কিন্তু এই কার্যক্রমগুলো এগিয়ে চলে। দেখুন, এইখানে একটা বিষয়, নির্বাচন কমিশনের এই যে নির্বাচন সংক্রান্ত মামলাগুলো, এই মামলাগুলো মামলা করে ফলাফল পাওয়া বা রেজাল্ট চেঞ্জ করা, ফলাফল চ্যালেঞ্জ করে সন্তোষজনক রায় নিয়ে যাওয়ার সংখ্যাটা খুবই কম। আইনজীবীরা যেমন বলেন যে এটি বিরল একেবারে, কারণ আমরা যেটি দেখেছি যে আপনি যদি গত ১-২ যুগও যদি হিসাব করা হয়, সেখানে হাতে গোনা ৩-৪টে মামলা আমরা এরকম পাবো। যেমন টাঙ্গাইলের একটি ঘটনা আছে, এর আগে বেশ আলোচিত একটি ঘটনা ছিল ২০০১ সালে দেলোয়ার হোসেন সাইদের সাথে সুধাংশু শেখর হালদার, তিনি কিন্তু এরকম একটি মামলা করেছিলেন পিরোজপুর ১ আসন থেকে। পরবর্তীতে দেখা গেল যে ৩-৪
বছর মামলা লড়ার পরে আদালত হাইকোর্ট থেকে তার পক্ষে রায় দেওয়া হয়েছিল। সাঈদী সাহেবকে সেখানে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং সুধাংশু শেখর হালদারকে দেখা গেছে যে সেখানে বৈধ ঘোষণা করা হয় হাইকোর্ট থেকে। এটি কিন্তু 3 বছর মামলা চলার পরে, অর্থাৎ 5 বছর মেয়াদের, এর মধ্যে 3-3.5 বছর চলে যায়। পরবর্তীতে সেই মামলা আবার দেখা গেছে যে অ্যাপিলেট ডিভিশন স্থগিত করে দিয়েছে এবং তারপরে সুধাংশু শেখর হালদার মারা যায়। টাঙ্গাইলেরও একই, টাঙ্গাইল 5-এও আমরা দেখেছি যে একই অবস্থা। সুতরাং এই সমস্ত মামলাগুলো নিয়ে কিন্তু প্রার্থীরা বা যিনি মামলা করতে আসেন তারাও একটা সময় হতাশ হয়ে যান। তো এবার আইনজীবীরা আশা করছেন যে মামলা আগের থেকে এখন দ্রুত গতিতে সামনের দিকে এগোবে এই ধরনের মামলাগুলো। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।